আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নভোজের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমাদের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, আমি মোটামুটি অনেকটাই নিশ্চিত যে এবারের 21শে ফেব্রুয়ারির আমাদের জাতীয় শোক দিবসের আবহটা অনেকের কাছে একটু অন্যরকম ছিল, অন্যরকম ভাব গাম্ভীর্য ছিল। সত্যি কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জঙ্গি শাসনের 1.5 বছরের সময়ের অবসানের পর এবারের 21টাকে একটু হলেও অন্যরকম মনে হচ্ছিল, এবং সেই জায়গা থেকে একটা আগ্রহ নিয়ে আমি টেলিভিশন সেটের সামনে বসেছিলাম 21-এর প্রথম প্রহরে। কিন্তু আবার হোঁচটও খেলাম, খানিকটা ধাক্কা খেলাম। 74 বছরে যা ঘটেনি সেই ঘটনাই এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ঘটল। যেহেতু এবার আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু বিষয়ে মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। তিনি রাজধানীতে যানজটের বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যে গাড়ি থাকে তা কমিয়ে এনে 4টিতে নিয়ে এলেন। আগে থাকতো 13 থেকে 14টি। তিনি সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। সরকারি কাজেও মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিলেন যানজট এড়ানোর জন্য, এবং রাজধানীবাসীকে যানজট থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর যাত্রাপথের সড়কের দুই পাশে যে পোশাকধারী পুলিশের অবস্থান থাকতো, সতর্ক অবস্থান, এবং অনেক আগে থেকেই রাস্তাঘাট ক্লিয়ার করা হতো, তিনি সেই জায়গা থেকেও সরে এসেছেন। এর বাইরে আরও অনেক কিছু বিষয়ে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। সত্যি কথা বলতে আমি নিজেও আকৃষ্ট হয়েছি। সেই সব জায়গা থেকেই আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও তার প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল, বা এখনো পর্যন্ত আছে। কিন্তু এবারের 21-এর প্রথম প্রহরে যে ধাক্কাটি খেলাম, অনেকগুলো বিষয় একসাথে এই ধাক্কাটি খেতে হয়েছে। প্রথমে দেখার চেষ্টা করছিলাম যে গত 1.5 বছরে রাষ্ট্রীয় দিবসগুলোতে, সেটি শহীদ দিবস হোক, বিজয় দিবস হোক, স্বাধীনতা দিবস হোক, আমরা দেখেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বামী স্ত্রীর সম্পর্কের মতন বা সতীনের সম্পর্কের মতন একটা দূরত্ব বজায় রেখে সবসময় চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুখ দেখা দেখিও তিনি বন্ধ রেখেছিলেন একটা প্রথা যে আমাদের দাঁড়িয়ে গিয়েছিল, যে সব রাষ্ট্রীয় দিবসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের উদ্দেশ্যে। সেটি আমরা গত 1.5 বছরে দেখেছি রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার পরে তার 3-4 মিনিট পরে এসে সংশ্লিষ্ট স্থানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা। এবার ভাবছিলাম যে হয়তো দুজনে একসাথে শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করবেন, কিন্তু আমরা দেখলাম যে না, হলো না। মেনে নিলাম যে হলো না। তাদের মধ্যে অন্তত কুশল বিনিময়টা হতে পারত, যে রাষ্ট্রপতি ফুল দিয়ে বেরোচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উঠছেন, যাওয়ার আসার পথে হয়তো করমর্দন হতো, সালাম বিনিময় হতো। আমরা সেটি দেখলাম না। আচ্ছা, মেনে নিলাম। কিন্তু পরবর্তীতে যা দেখলাম, অবশ্যই অগণিত মানুষ, অসংখ্য মানুষ প্রচণ্ড ধাক্কা খেয়েছে, খানিকটা বিস্মিত হয়েছে। শহীদ মিনারে দোয়া মাহফিলের আয়োজন করা হলো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শ্রদ্ধা নিবেদন করলেন, এবং তার আরও একটা জিনিসের মধ্যে চোখে লাগার মতন, অবশ্যই সেটি ভালো লেগেছে, যে পরিবারের সদস্যদের নিয়ে তিনি তার সহধর্মিণী এবং সন্তান জাইমা রহমানকে নিয়ে আলাদাভাবে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটি অবশ্যই ভালো লেগেছে। যেটি বলছিলাম, যে এই শ্রদ্ধা নিবেদনের পরে মাইকে ঘোষণা দেওয়া হলো যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ মিনারে ফুল দেওয়াটা, শ্রদ্ধা নিবেদনটা, এগুলো আমাদের রাষ্ট্রীয় আচারের মধ্যে থাক না, আমাদের সামাজিক আচারের মধ্যে থাক। গত 74 বছরে, 52 ভাষা আন্দোলনের পর থেকে 74 বছরে এই শহীদ মিনারকে কেন্দ্র করে
ধর্মাশ্রয় একটি উগ্রবাদী গোষ্ঠী সবসময় চেয়েছে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হোক, এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হোক, মোটামুটি মৌলবাদিত্বের দখলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু 74 বছরে সেটি সম্ভব হয়নি, যেটি তারেক রহমান শপথ নেওয়ার পর হলো। কেন হলো? পিছনে কারণটি কি? তারেক রহমান কি মানে এটি খুব সাদামাটা ভাবে নিয়েছেন বিষয়টি? মানুষের মনে সন্দেহ জায়গাটা খুবই স্বাভাবিক যে ডক্টর ইউনূসের 1.5 বছরের যে জঙ্গি শাসন, মৌলবাদী শক্তির, সাম্প্রদায়িক শক্তির যে আস্ফালন, তারই ধারাবাহিকতার একটি ছাপ, সেই ধারাবাহিকতার একটি প্রভাব বিএনপি সরকারের উপরেও রয়ে গেল কিনা, এটি কি তার কোনো সিমটম? দোয়া মাহফিল হতেই পারে শহীদদের জন্য, কেউ কেউ 2 রাকাত 4 রাকাত নামাজও আদায় করতে পারেন, নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই তো। সেগুলো নিজের বাড়িতে বা মসজিদে এগুলো সীমাবদ্ধ থাকলে সমস্যা কি? আচ্ছা, দোয়া মাহফিল যখন হলোই, তখন রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন এটি হলো না? রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে, তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে কেন এই আয়োজনটি করতে হলো? জাতির সামনে কি মেসেজটি গেল? রাষ্ট্রপতি তো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির পদটি গত 1.5 বছরে রাষ্ট্রপতির প্রতি এই যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রতিহিংসার প্রতিচ্ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এটিও কি তার একটি নমুনা আমাদের সামনে উপস্থিত করলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান? দোয়া মাহফিল যদি হলোই বা, তাহলে অন্য ধর্মের পক্ষ থেকে কেন এই ধরনের প্রার্থনার আয়োজন করা হলো না? কেন হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম পক্ষ থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হলো না? এই দেশ তো আমাদের সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার। এই দেশের জন্য শুধু যুদ্ধ তো মুসলমানরা করেনি, এই ভাষা আন্দোলনের জন্য তো বুকের রক্ত কজন দিয়েছেন এমন কজনের নাম আমরা জানি, অনেকেই তো আন্দোলনে ছিলেন। আমরা হোঁচট খেলাম, আরো হোঁচট খেলাম যখন দোয়া মাহফিলে কেবলমাত্র মানে শহীদদের উদ্দেশ্যে 2-1টি কথা বলার পর আমরা দেখলাম জিয়া পরিবার বন্দনা শুরু হয়ে গেল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য করুক না, অবশ্যই করতে হবে, কিন্তু তার তো একটি মাত্রা থাকবে। আমরা এই মাত্রা অতিরিক্ত কাজগুলো দেখেছি গত 15.5 বছরে আওয়ামী লীগ সরকারের সময়। সব কিছুতে মুজিব বন্দনা, সব কিছুতে বঙ্গবন্ধু বন্দনা, শেখ হাসিনা বন্দনা, এবং এই যে বন্দনা, এই যে চাটুকারিতা, তার তো খেসারত অনেকভাবেই আওয়ামী লীগকে দিতে হয়েছে। আমরা চাই না যে এই ধরনের চাটুকারিতার মাধ্যমে, তোষামোদকারীদের মাধ্যমে, এই ধরনের জিয়া বন্দনার মধ্য দিয়ে, তারেক বন্দনার মধ্য দিয়ে আবার বিএনপিকে ওই ধরনের কোনো খেসারত দিতে হোক। আমরা এও দেখলাম এইবারের 21-এর প্রথম প্রহরে রুমিন ফারহানা, সাবেক বিএনপি নেত্রী, বর্তমান সংসদ সদস্য, তাকে ফুল দিতে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হলো। কারা বাধা সৃষ্টি করলো? বিএনপির নেতা কর্মীরাই তো। কেন? কি কারণে? কি কারণে? এই রুমিন ফারহানার বাবা কে তাদের জানা আছে? অলি আহাদ। মানে 1948 সালে 11ই মার্চ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট শুরু হলো, প্রতিবাদ সভা শুরু হলো, বিক্ষোভ প্রদর্শন শুরু হলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, সেই ধর্মঘট, সেই সভা থেকে যাদেরকে আটক করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, শওকত আলী, কাজী গোলাম মাহবুব, এই যে অলি আহাদ, এই অলি আহাদই তো রুমিন ফারহানার বাবা। তার বাবা ভাষা আন্দোলনের অন্যতম নায়ক। ভাষা শহীদদের প্রতি রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না? আমরা আরো দেখলাম এই 21-এর প্রথম প্রহরে নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এই জন্য আওয়ামী লীগের কয়েকজন শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে ধরা হলো। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই কারণে। কেন ধরতে হবে? কেন আটক করতে হবে? এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম? শহীদ দিবসে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন।
আমরা চাই না আর কোনো অনভিপ্রেত, আর কোনো অনাকাঙ্ক্ষিত, আর কোনো প্রতিহিংসার রাজনীতি তুমুল ভয়ে বাংলাদেশে ফিরে আসুক। আমরা চাই না এইসবের কারণে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাকেই অতিমাত্রায় খেসারত দিতে হোক, এটি আমরা কোনো অবস্থাতেই চাই না। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ইউনূস সরকার সহজে নির্বাচন দিবে না, দিলেও তা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না, এমন কথা আমরা যারা শুরু থেকেই বলে আসছিলাম, নানান ধরনের আশঙ্কা কথা প্রকাশ করে আসছিলাম। যখন একটা সময় শেষমেশ ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলেন, তখন ডক্টর ইউনূসের যারা চাটুকার, যারা তোষামোদকারী, যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন গত 18 মাসে, তারা আমাদেরকে কটাক্ষ করা শুরু করলেন। যে এক শ্রেণী মানুষ বলছিল নির্বাচন দেওয়া হবে না, ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারেন না, তখন আমরা বলতে শুরু করলাম যে অবশ্যই ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। আমরা যে সংশয় সন্দেহ পোষণ করছিলাম, অনবরত কথা বলে যাচ্ছিলাম, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন ডক্টর ইউনূস। এবং সেই বিষয়গুলোই এখন কোনো কোনো গণমাধ্যমে উঠে আসছে যে নির্বাচন না দেওয়ার জন্য কত ধরনের ষড়যন্ত্র ছিল ইউনূস সরকারের মধ্যে, এবং নিঃসন্দেহে ধীরে ধীরে আরো অনেক অজানা তথ্য খুব শিগগিরই বেরিয়ে আসবে। যেমন মানবজমিন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যদিও তার বিভিন্ন অংশে অস্পষ্ট তো ঠিক নয়, মানে একেবারে খোলামেলাভাবে অনেক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। মানবজমিনে বলা হচ্ছে যে 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করতে নানানমুখী খেলায় মেতে ওঠেন, নানান ষড়যন্ত্রে মেতে ওঠেন। আর একজন উপদেষ্টা সুবিধাজনক অবস্থানে নিজের অবস্থান টিকিয়ে রেখেছিলেন, কখনো নির্বাচন না দেওয়ার পক্ষে, কখনো নির্বাচন দেওয়ার পক্ষে। এখানে বলা হচ্ছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। প্রফেসর ইউনূস সেই কৌশলের অংশ হিসেবে একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করলেন, এবং এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল। এবং এই কথাটি আমার অসংখ্য বক্তব্যে, অসংখ্য কন্টেন্টে বলে আসছে যে এইসব সমস্যার খেলা আশ্রয় একটি নাটক, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানো এবং নির্বাচন প্রলম্বিত করার একটি চেষ্টা। তা তো আমরা দেখেছি এই সমস্যা নিয়ে কত কি হয়েছে। শুধুই মিটিং, সিটিং আর খাওয়া দাওয়া। একটা সংস্কার তো গত 18 মাসে ইউনূস সরকার করেনি। ইচ্ছা করলেই করতে পারত, সেটি রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে হোক বা নির্বাহী আদেশের মাধ্যমে হোক, যেভাবেই হোক করতে পারত তো, কিন্তু করেনি। এবং প্রশ্ন তুলেছিলাম, তাহলে কেন এই সংস্কারের পক্ষে এত প্রীতি তাদের? যাই হোক, এই 3 উপদেষ্টা কারা? যেহেতু মানবজমিনের নাম উল্লেখ করা হয়নি, কেউ কেউ বলছেন এই 3 জন হচ্ছেন মহামান্য ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান। আর যিনি সুবিধাজনক অবস্থায় ছিলেন সেই উপদেষ্টা হচ্ছেন আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, সাবেক শিল্প উপদেষ্টা। তো এদের যুক্তি ছিল যে নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে। খেয়াল রেখেন, ক্ষমতা তুলে দিতে তাদের পছন্দের শক্তির হাতে। তাদের পছন্দের শক্তি কে ছিল? কোনটি কোনটি ছিল? জামায়াতে ইসলামী, এনসিপি, তাদের ক্ষমতার চর্চা আমরা দেখেছি। এবং জামায়াতে ইসলামী এবং এনসিপির হাতেই যে ক্ষমতা তুলে দিতে চেয়েছিল, এই কথাও তো আমি অসংখ্যবার বলেছি, এবং মানবজমিনে যে নানান ধরনের অনুসন্ধান, তাতেও বিষয়গুলো উঠে আসছে। এখানে বলা হচ্ছে যে এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ভীষণ তৎপর ছিল। এর পিছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান, মানে যেভাবে হোক অন্তত ডক্টর ইউনূস সরে যাক। সেই আঞ্চলিক শক্তিটি কে, সেটিও নিশ্চয়ই আমরা জানি। ভারতের অব্যাহত চাপ ছিল। ভারত বারবার বলে আসছিল কোনো প্রকার নির্বাচিত সরকার ছাড়া এই সরকারের সঙ্গে কোনোভাবেই
স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব নয়, স্পষ্টই বলে আসছিল। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে। তাদের কথা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলা অবস্থার নাজুক পরিস্থিতি। এই কথাও বলে আসছিলাম যে তাদের প্ল্যানিং এ কি কি আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবনতি ঘটানো হবে যেখানে এনসিপি বা জামাত ইসলাম দাবি করবে যে এই অবস্থা নির্বাচন করা সম্ভব না, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে বলেছিল বটে। এবং এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে নিতে পারে এমনও বোঝানো হচ্ছিল। বলা হচ্ছিল যে ভূ লণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। এই আগস্টের চেতনা নিয়ে খেলা করেছে, বিক্রি করেছে, আগস্টের চেতনাকে ব্যবহার করেছে। এবং একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্য এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন যে এই যে জুলাই চেতনা, এই জুলাই চেতনার তো কিছুই থাকবে না, যেখানে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে। কোটি কোটি মানুষের আবেগ অনুভূতির সাথে যে প্রতারণা করা হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটিও আমি অনেকবার বলেছি আপনাদের সামনে। মানবজমিন লিখছে, অবশেষে একটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতে ডক্টর ইউনূস নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবে যাবে, ব্যক্তিগত যে ইমেজ, তারপর ব্যক্তিগত যে সম্পত্তি, নানান হিসেব নিকেশ, এগুলো সবই ভুলণ্ঠিত হবে, হাতছাড়া হয়ে যাবে, শূন্য হাতে তাকে বাড়ি ফিরতে হবে। এবং 2025 জুনে লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠকটিও এই উপদেষ্টারা, ষড়যন্ত্রকারী উপদেষ্টারা সহজে মেনে নিতে পারেননি। এবং তারা বলছিলেন যে এই বৈঠক সরকারের প্রশাসনকে দুর্বল করবে, এবং বৈঠকের ফলাফলকেও বানচাল করার জন্য তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন। কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে। হিসাব মিলান আবারও, পছন্দের রাজনৈতিক শক্তিকে কাজে লাগান এবং তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। কি প্রতিক্রিয়া জানানো হয়েছিল আপনারা জানেন। ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন তারেক রহমানের কাছে। ডক্টর ইউনূস বেইমানি করেছেন বাংলাদেশের অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে গিয়ে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল, প্রতিক্রিয়া জানানো হয়েছিল। মানবজমিন লিখছে, দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে, কোনো হঠকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। স্পষ্টতই বিএনপির কথা বলা হচ্ছে। আমি বারবার বলি, বিএনপি অনেক ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে, যদিও কোথাও কোথাও আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সম্ভবত ফাঁদে পাপ দিতে যাচ্ছে। অবশ্যই বিএনপির কোনো কোনো সিদ্ধান্ত অবশ্য হঠকারীও ছিল। অনেকের আশঙ্কা ছিল যে বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে, এবং সর্বোপরি তাই হতো যদি এইভাবে অব্যাহত চাপটি সব জায়গা থেকে না হতো। আঞ্চলিক যে শক্তি, আমাদের মতো কিছু মানুষের অব্যাহত সংশয় প্রকাশ করা, রাজনৈতিক শক্তিগুলোর চাপ, কিন্তু তারপরও নির্বাচন বিরোধী শক্তি থেমে যায়নি। ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজা করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হচ্ছিল প্রফেসর ইউনূসকে হটিয়ে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। এ কথাও তো সত্য, মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছিল যে বিশেষ একটি শক্তি ক্ষমতা আসছে, সেটি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হোক, মেকানিজমের মাধ্যমে হোক, অথবা একটি বিশেষ শক্তি তো প্রশাসনের 60 থেকে 70% তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, নতুন নতুন নিয়োগদানের মাধ্যমে কিংবা রদ বদলের মাধ্যমে। এই কথাও নিশ্চয় নতুন বলছি না, আমি খাতা কলমে বুঝিয়ে দিয়েছি এর আগে আপনাদেরকে অনেকবার। আর ডক্টর আসিফ নজরুল, অনেকের তো ধারণা ছিল তিনি পারলে রাষ্ট্রপতি হয়ে যান। মানবজমিন লিখছে যে মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। মব সন্ত্রাস তারা উৎসাহিত করেছিল। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছিল না, সরকারের অন্যান্য উপদেষ্টা মাহবুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা বলছিল না যেগুলো মব নয়, এগুলো প্রেশার গ্রুপ। 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, রাগের বহিঃপ্রকাশ, তারা কোনো অবস্থায় মব বলতে রাজি ছিল না। এবং যখন প্রথম আলো ডেইলি স্টারে আগুন সন্ত্রাসের ঘটনা ঘটানো হলো, সেদিন পরিস্থিতি পর্যালোচনা করলেই
অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে মানবজমিন মন্তব্য করছে। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়? অনেক কিছু ঘটে যাওয়ার পর সেখানে পুলিশ গেল এবং সেখানে পুলিশের বড় কর্তার ভূমিকা ছিল বেশ রহস্যজনক। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই বড় কর্তাটি কে। এর আগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল দেশে, মানবজমিন যেটি বলছে, আমরাও দেখেছি সেটি। এবং এই সুযোগও কেউ কেউ কাজে লাগাতে চেয়েছিল। তবে সেনাবাহিনী বেশ তৎপর ছিল, সতর্ক ছিল। সেনাবাহিনীকে আমরা অনেক এই অংশটি যারা ক্ষমতার মসনদে বসতে চেয়েছিল, যারা ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছিল, তারাই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানান ধরনের মন্তব্য করেছে, নানান ধরনের বক্তব্য দিয়েছে। সেনাবাহিনী গুড়িয়ে দিতে হবে, সেনাবাহিনী উড়িয়ে দিতে হবে, ক্যান্টনমেন্ট একেবারে ধুলার সাথে মিশিয়ে দিতে হবে। একটা পর্যায়ে এসে মানুষজন বলছে যে এই উপদেষ্টা শুধু দেশে নন, বিদেশে গিয়ে নানান কূট কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা তো দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, বাংলাদেশ মিশন তাকে খুঁজে পাচ্ছিল না, তার হদিস পাওয়া যায়নি। তখন এই উপদেষ্টারা জনমত জরিপের মধ্য দিয়েও বেশ সক্রিয় ছিলেন। কেমন জনমত জরিপ আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে বলা হচ্ছে যে এইগুলো সবই ফরমায়েশি এবং বাস্তবতা বিবর্জিত জনমত জরিপ ছিল। টেবিলে বসে এগুলো ছক আঁকা হয়েছে। জনমত জরিপগুলো কেমন ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওয়ার কথা নয়। বিএনপির সাথে রেসে দেখানো হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আরো একটি জনমত জরিপে উঠে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তাকে আমরা 5 বছর ক্ষমতা দেখতে চাই। কত শতাংশ মানুষ ডক্টর ইউনূসকে চান? এ ধরনের আবল তাবল ভুইফোর সংগঠন দিয়ে জনমত জরিপ চালানো হয়েছে। এই অংশটি বিদেশি কূটনীতিকদের বারবারই বলেছে যে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে, জনমত জরিপ তাই বলছে। এমন জরিপও চালানো হয়েছিল। দ্রুত নির্বাচন দিলে নাকি ফ্যাসিবাদ ফিরে আসবে। নির্বাচনের দিনেও এই যে উপদেষ্টারা, এই যে 3 জন 4 জন বা অন্য যে রাজনৈতিক শক্তি, বিশেষ শক্তি, তারাও খেলায় তৎপর ছিল এবং তাদের নজর ছিল তাদের পছন্দের আসনগুলোতে। সন্ধ্যা থেকেই তারা অনুমান করতে থাকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। যখন একের পর এক বিএনপির প্রার্থীদের ঠেকানো যাচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই ঠিক দেখানো হয়েছে কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন তারা চুপ থাকতে বাধ্য হয়, সবকিছু মেনে নিতে বাধ্য হয়। ডক্টর ইউনূসের তোষামোদকারী, চাটুকার, অনৈতিক সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলছি, অনেক চাটুকারিতা হয়েছে, আর নয়। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।